আমরা নিজেরা যখন ছাত্র ছিলাম তখন পরীক্ষায় পারতপক্ষে সমাস এড়িয়ে চলতাম। সমাস নিয়ে ভীতি তখন ছাত্রদের মধ্যেও ছিল, বর্তমান প্রজন্মের মধ্যেও আছে। তাই নিজে যখন আজ বাংলার শিক্ষক হিসেবে তোমাদের সমাজ শেখাতে এসেছি, তখন যতদূর সম্ভব চেষ্টা করবো সমাজের সেই ভীতি দূর করার। সমাজের এই ভীতি একেবারেই অমূলক বা অহেতুক নয়, তবে সমাজ ততটাও জটিল নয়। সমাজ শিখবার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো মনঃসংযোগ, এবং এর পরে প্রয়োজন পড়বে প্র্যাকটিস অর্থাৎ অনুশীলনের, অর্থাৎ কনসেন্ট্রেশন অ্যান্ড প্র্যাকটিস হচ্ছে সমাজ শিখবার মূল হাতিয়ার। আমি আশা করি এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখো এবং তার পর মুহূর্ত থেকে তোমরা যদি অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস করা শুরু করো, সমাজ শিখতে তোমাদের 6 মাস সময় লাগবে না। প্রথমে বলি সমাসের অর্থ কি। সমাসের অর্থ হলো একাধিক শব্দ বা পদের সম্ভার, অর্থাৎ সন্ধিতে আমরা শিখেছিলাম বর্ণের সঙ্গে বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয়, তাকে বলা হয় সন্ধিবদ্ধ শব্দ বা সন্ধিবদ্ধ পদ। সমাসের ক্ষেত্রেও শব্দ বা পদের সঙ্গে পদের সমন্বয়ের মধ্যে দিয়ে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ তৈরি হয়। ধরা যাক একটা উদাহরণ হিসেবে সিংহাসন একটা শব্দ। এই সিংহাসন শব্দটা আমাদের মনে কিভাবে উদ্রেক করে? যে আসনে সিংহের চিহ্ন আছে তাকেই বলবো সিংহাসন, অর্থাৎ সিংহ চিহ্নিত আসন। তাহলে একটা শব্দ সিংহাসন, সেই শব্দটাকে ভেঙে 3টে শব্দ পেলাম, একটা সিংহ, একটা চিহ্নিত, একটা আসন। এখন মূল যে শব্দটা ছিল সিংহাসন, তার মধ্যে থেকে 2টো শব্দ আমরা পেলাম, একটা সিংহ, একটা আসন, আর মধ্যেখানের চিহ্নিত শব্দটা বাইরে থেকে আনতে হলো। এখন এই যে মূল শব্দটা যেটাকে ভাঙলাম সেটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সেটাকে বলবো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ, অর্থাৎ যার সমাস হয়েছে। এই উদাহরণটাতে এই সিংহ এবং আসন এই যে 2টো শব্দ, অর্থাৎ আমাদের সমাসবদ্ধ পদের ভেতরকার যে 2টো শব্দ, অর্থাৎ আমাদের চেনা শব্দ, সেই চেনা শব্দ 2টো হচ্ছে একটা পূর্বপদ, একটা পরপদ, অর্থাৎ একটা সামনে আছে এবং আর একটা পরে আছে। এই পূর্বপদ এবং পরপদকে বলা হয় সমসমান পদ, অর্থাৎ যাদের মধ্যে সমাসটা হবে। চিহ্নিত শব্দটার মধ্যে কিন্তু কোনো সমাস হবে না, সমাসটা হবে সিংহ এবং আসন শব্দের মধ্যে, অর্থাৎ যে পদগুলোর মধ্যে সমাস হবে তাকেই বলবো সমসমান পদ। এই সমসমান পদ 2খানা বাক্যে, একটা পূর্বপদ আর একটা পরপদ। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, অনেকগুলো পদ থাকে, সেটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করা যাবে। এই পূর্বপদ এবং পরপদকে বলা হচ্ছে তাহলে সমসমান পদ, এবং এই পূর্বপদ এবং পরপদের সমন্বয়ে যে শব্দটা আমরা পাবো তাকে বলছি সমাসবদ্ধ পদ। এই পূর্বপদ এবং পরপদ এবং তৎসংলগ্ন একটা বাড়তি যে শব্দ আমরা পেলাম, যে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ একটা সমাসবদ্ধ পদকে বোঝানোর জন্য আমরা যে বাক্যটা ব্যবহার করি, সমসমান পদ সমৃদ্ধ যে বাক্যটা ব্যবহার করি তাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ সিংহাসন শব্দটাকে বোঝানোর জন্য আমি কি করলাম, সিংহ চিহ্নিত আসন এই বাক্যটার ব্যবহার করলাম, তো এই বাক্যটাকে কি বলবো, বিগ্রহ বাক্য। এবং এই বিগ্রহ বাক্যের মধ্যে বা ব্যাস বাক্যের মধ্যে কি আছে? আছে 2খানা সমসমান পদ, একটা পূর্বপদ, একটা পরপদ, এবং তার সঙ্গে আছে একটা বাড়তি শব্দ, যেটা আমাদেরকে ওই সমাসটাকে বোঝানোর জন্য নিয়ে আসতে হয়েছে। তাহলে আমরা কি কি শিখলাম? এক শিখলাম সমাস কি। সমাস কি? তাহলে সমাস হলো একাধিক পদের বা বলতে পারি একাধিক অর্থ সম্বন্ধযুক্ত পদের সমষ্টি হচ্ছে সমাস, অর্থাৎ এদের মধ্যে একটা ইন্টারলিঙ্ক, অর্থের ইন্টারলিঙ্ক থাকতে হবে। তাহলে সমাস কি বোঝা গেল? এবার সমাসের সঙ্গে কিছু পারিভাষিক শব্দ, যেমন সমসমান পদ। সমসমান পদ কি? যেই পদগুলোর মধ্যে সমাস হবে তাকেই বলছি সমসমান পদ। এই সমসমান পদ 2টি, প্রধানত একটা হচ্ছে পূর্বপদ আর একটি হচ্ছে পরপদ। আচ্ছা,
এরপর সমসমান পদ সমৃদ্ধ যে বাক্যটা দিয়ে আমরা সমাজটাকে বোঝাবো বা যে বাক্যটার দ্বারা সমাজটাকে ভাঙবো সেটাই হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। এবং বিগ্রহ বাক্য আর ব্যাস বাক্য থেকে সমসমান পদ সমৃদ্ধ যে সমাস আমরা পাবো, যে একটা নতুন শব্দ পাবো, সেটাকে বলছি সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, যার মধ্যে সমাজটা আবদ্ধ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো সমাস এতটাই সোজা। এইবারে জেনে নিই সমাস আসলেই কয় প্রকার। সংস্কৃত থেকে বাংলায় যখন সমাস নেওয়া হয় তখন সমাস ছিল 6 প্রকার। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, অব্যয়ভাব। এই 6 প্রকার সমাসের থেকে বাংলায় বর্তমানে আজ প্রচলিত সমাসের সংখ্যা কটা? প্রায় 9টি। কিন্তু বাংলার প্রধান সমাসের সংখ্যা 5টি। কেন 5টি? 5টি এই কারণে, অব্যয়ভাব যে সমাসটির কথা উল্লেখ করলাম সবশেষে, সেই অব্যয়ভাব সমাসটি প্রকৃতপক্ষে বাংলার তৎপুরুষ সমাসের অন্তর্গত হয়েছে। কি কি তৎপুরুষ? উপসর্গ তৎপুরুষ, ক্রিয়া বিশেষণ তৎপুরুষ এবং ব্যক্তি তৎপুরুষ। যখন তৎপুরুষ সমাস আলোচনা করব তখন অব্যয়ভাবের সঙ্গে তৎপুরুষের এই যে মিল এবং তার জন্য অব্যয়ভাব সমাসকে আধুনিকতম বাংলা ব্যাকরণের অন্তর্গত না করার কারণটা আমি ব্যাখ্যা করব। সেটা তখন বিস্তারিত যখন আলোচনা করব তখন বলে দেব। এখন আমরা প্রথমে কি জানলাম? আমাদের 5টি সমাস বর্তমানে বাংলায়। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি। এছাড়াও রয়েছে নিত্য সমাস, অলোপ সমাস এবং বাক্যাশ্রয়ী সমাস। আর একই সাথে ওই অব্যয়ভাব সমাসটিও রয়েছে। তাহলে আমি প্রথমেই বলেছিলাম 9 প্রকার সমাসের কথা, অর্থাৎ আমরা দেখতে পেলাম 9 প্রকার সমাসই বাংলায় প্রায় আলোচিত হবে। তবে প্রধানত মাথায় রাখবে বাংলায় 5টি সমাস। অব্যয়ভাব আমরা ব্যবহার করতেও পারি, অথবা আমরা সেগুলোকে ক্রিয়া বিশেষণ তৎপুরুষ, ব্যক্তি তৎপুরুষ, এছাড়া উপসর্গ তৎপুরুষ হিসেবে বলতে পারি। তো চলো এবার এই যে কটা সমাসের কথা বললাম সে কটা সমাসের খানিক উদাহরণ বলি, যাতে তোমরা সমাসগুলোকে প্রাথমিকভাবে বুঝতে পারো। প্রথমেই আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব বললেই আমরা বুঝি যে ঝগড়া, অশান্তি ইত্যাদি ইত্যাদি, কিন্তু দ্বন্দ্ব শব্দের প্রকৃত অর্থ তা নয়। দ্বন্দ্ব শব্দ সম্পর্কে সংস্কৃতে বলা হচ্ছে সর্বপদার্থ প্রধান দ্বন্দ্ব, অর্থাৎ উভয় পদের অর্থ প্রাধান্য থাকে যার, তাকেই বলা হবে দ্বন্দ্ব। তাহলে এখানে উভয় পদ, পূর্বপদ এবং পরপদ, উভয় পদের অর্থ প্রাধান্য থাকবে, তাকে বলা হবে দ্বন্দ্ব শব্দ। যেমন হাসি কান্না, হাসি ও কান্না এখানে বিপরীতার্থক অর্থ, কিন্তু আমরা এর ব্যাস বাক্য করবো কি? হাসি ও কান্না। তাহলে এটা হয়ে গেল দ্বন্দ্ব সমাস। উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকলো, হাসিরও থাকলো, কান্নারও থাকলো। এরপরে আসছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস সম্পর্কে বলা হচ্ছে সংস্কৃতে উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, অর্থাৎ উত্তর পদের অর্থ প্রাধান্য থাকবে যে সমাসে, তাকে বলা হবে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের একটা উদাহরণ হলো সত্যভ্রষ্ট, অর্থাৎ সত্য হইতে ভ্রষ্ট। এটা অপাদান তৎপুরুষ, যাই হোক সেটা বিস্তারিত পরে আলোচনা করব। সত্য হতে ভ্রষ্ট, তাই হচ্ছে সত্যভ্রষ্ট। এখানে যে ভ্রষ্ট হওয়াটা, এই ভ্রষ্ট হওয়াটা গুরুত্বপূর্ণ। কি থেকে ভ্রষ্ট হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু পরপদ অর্থাৎ উত্তর পদের অর্থ প্রাধান্য থাকছে, তাই একে তৎপুরুষ সমাস বলা হচ্ছে। এরপরে আসছে কর্মধারয় সমাস। কর্মধারয় সম্পর্কে সংস্কৃতে বলা হচ্ছে কর্মা চাস্য ধারয়শ্চ, অর্থাৎ যে করে সে ধারণ করে, তাকেই বলা হবে কর্মধারয় সমাস। যেমন একখানা উদাহরণ দিই, কাজল কালো, অর্থাৎ কাজলের ন্যায় কালো। এছাড়া আরো উদাহরণ দেওয়া যেতে পারে বরফ জল, অর্থাৎ বরফ গলে জল, বরফ গলে যে জল হয়েছে তাকে বলা হবে বরফ জল। এখানে একটা যে একটা ফ্যাক্টর থাকে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব পরে। এরপরে আসছে দ্বিগু সমাস। দ্বিগু সমাস খুবই সহজ একটা সমাস। দ্বিগু সমাস চেনাটা অতীব সহজ কাজ। দ্বিগু সমাসের সংখ্যার কথা থাকে, অর্থাৎ একটা সংখ্যাবাচক বিশেষণ থাকবে পূর্বপদে, তাকেই বলবো দ্বিগু সমাস। যেমন নবরত্ন, নবরত্নের সমাহার,
এবং হ্যাঁ, এখানে ব্যাস বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি একটা শব্দ থাকবে। নবরত্ন, নবরত্নের সমাহার। পঞ্চপ্রদীপ, 5টি প্রদীপের সমাহার। এরপর বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসকে বলা হচ্ছে বহুব্রীহি জার, অর্থাৎ বহু ধান্য জার। এখানে ধান্য অর্থাৎ নতুনতর অর্থ একটা প্রকাশিত হবে, অর্থাৎ যে মালিক, ধান্য বহু ধান্য যার যে মালিক বা চাষি তার কথা বলা হচ্ছে। এখানে একটা নতুনতর অর্থ থাকবে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে যে সমস্ত সমসমান পদ পাবো এবং যে সমাসবদ্ধ পদটা পাবো, ব্যাস বাক্যের অর্থটা সমাসবদ্ধ পদের অর্থ হবে না, নতুনতর একটা অর্থ থাকবে। যেমন মনে করা যাক নীলকণ্ঠ। নীলকণ্ঠ মানে নীলকণ্ঠ যার, কিন্তু আমরা কি নীলকণ্ঠ মানে তাই জানি না। নীলকণ্ঠ মানে আমরা জানি শিব, শিবকে নীলকণ্ঠ বলা হয়, তিনি বিষ পান করে নীলকণ্ঠ হয়েছে। তো এক্ষেত্রে নীলকণ্ঠ যার, নীল এবং কণ্ঠ কোনোটারই অর্থ প্রাধান্য থাকলো না, নতুনতর অর্থ প্রাধান্য হলো যার, শিবের। তাই এক্ষেত্রে এটাকে বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এবং সবশেষে নিত্য সমাস। নিত্য সমাস কি? নিত্য সমাস হলো যে সমাসের কোনো ব্যাস বাক্যই হয় না, অর্থাৎ এই যে সমসমান পদগুলো সেটা দিয়েই সমাসবদ্ধ পদ তৈরি হয়, বাড়তি কোনো শব্দের মধ্যে থাকে না, যার ফলে আমরা তাকে ব্যাস বাক্য বলতে পারি, এমন কোনো বাড়তি শব্দ থাকে না। যেমন মনে করা যাক নিত্য সমাসের উদাহরণ হিসেবে কৃষ্ণ সর্প। এখন এই কৃষ্ণ সর্পটা কি? কৃষ্ণর সর্প বা কৃষ্ণ যে সর্প এরকম বললে হবে না। কৃষ্ণ সর্প একটা আলাদা প্রজাতির সর্প, কৃষ্ণ এবং সর্প শব্দের মিলিত একটা সমাসবদ্ধ পদ। তো সেক্ষেত্রে যেহেতু কৃষ্ণ সর্প একটা আলাদা প্রজাতির সর্প, তাই আমরা একে যদি এর ব্যাসবাক্য করি কৃষ্ণ যে সর্প বা কৃষ্ণের সর্প, তাহলে তার অর্থ বিকৃতি হবে। তাই এর যে ব্যাসবাক্য এবং এর যে সমাসবদ্ধ পদ উভয় যেহেতু সমাস তা সমান নিত্য, তাই একে নিত্য সমাস বলা হয়। বিস্তারিত পরে আলোচনা করব, চিন্তার কোনো কারণ নেই। পরের দিনের ক্লাসে আমরা আলোচনা করব এই 5টি প্রধান সমাস এবং 4টি অপ্রধান সমাস। কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি, নিত্য, অলোক, অব্যয়ভাব এবং বাক্যাশ্রয়ী সমাস নিয়ে। এই টোটাল 9টা সমাস নিয়ে আলোচনা করব এবং ওই 3টে যে এই প্রধান 5টা কি 6টা সমাসের অন্তর্গত সেটাও বোঝানোর চেষ্টা করব। কনসেপ্টটা পার্টিকুলারলি বিভিন্ন টপিক ওয়াইজ আলোচনা করব, যাতে তোমাদের কাছে খুব সহজভাবে পৌঁছায়। তো যতটা আজকে বললাম আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে।